অম্বুবাচী এই নামটি সম্পর্কে আমরা ছোট বড় সকলেই জানি। দেখবেন স্কুল কলেজে যে গরমের ছুটি দেওয়া হয় তা মূলত এই বিষয়টিকে মাথায় রেখে, কারণ অম্বুবাচী মানে বর্ষার আগমন। তাই অম্বুবাচী শুরু হওয়ার আগে সমস্ত জায়গায় গরমের ছুটি শেষ হয়ে যায়। বন্ধুরা, অম্বুবাচী মানে যে বর্ষার আগমন তা কিন্তু নয়। আমাদের হিন্দু সনাতন ধর্মে এই অম্বুবাচীকে একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। কি এই অম্বুবাচী, কেন এটি পালন করা হয়, কারাই বা এটি পালন করে, এবং হিন্দু সনাতন ধর্মে এই অম্বুবাচীর গুরুত্ব এত বেশি কেন? সর্বোপরি এই বছর 2025 সাল অর্থাৎ 1432 বঙ্গাব্দে অম্বুবাচী ঠিক কখন পড়েছে, অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি কখন শুরু হচ্ছে এবং অম্বুবাচী কখন ছাড়ছে, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনাদের অনেক উপকার করবে, তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার সুপ্রিয় দর্শকগণ, উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। হিন্দু সনাতন ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম দেওয়া হয়। কেউ কেউ একে অম্বুবাচী বলে, কেউ কেউ অমাবতী বলে, কেউ রজ উৎসব বলে থাকে। আমাদের হিন্দু সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়। পবিত্র বেদেও বলা হয়েছে এটি হলো ধরিত্র মাতা। আমরা সকলে এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাচীর মধ্যেও রয়েছে যে পৃথিবী আমাদের মাতার সমান, তার দৃঢ় বিশ্বাস। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলপূর্ণ হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। ঋতুর পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টি ফসল ফলনের জন্য সবথেকে আদর্শ। প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ অর্ধা নক্ষত্রে পৌঁছায়, অম্বুবাচী প্রবৃত্তি হিসেবে সেই দিন থেকেই গণ্য করা হয় এবং তার ঠিক 3 দিন পরেই এটির সমাপ্তি ঘটে, আর তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। এই অম্বুবাচী নিবৃত্তির পরই কৃষকরা তাদের জমিতে চাষ করত। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি একটি মেয়ের ঋতুকাল হয়, তারপরই কিন্তু সন্তান ধারণে সক্ষম হয়। ঠিক তেমনি এই অম্বুবাচীর 3 দিনকে পৃথিবীর ঋতুকাল বলে গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচীর মাধ্যমে ধরিত্রীকে মাতৃরূপে সমার্থক হিসেবে গণ্য করা হয়। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়। নীলাচল পর্বতের শেষে কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনাপ্রার্থী ব্যক্তিরা এই দিন জমায়েত হয়। তবে অম্বুবাচী চলাকালীন এই সময় দেবীর মূর্তিকে অর্থাৎ দেবীর ঠাকুর ঘর বন্ধ রাখা হয়। অম্বুবাচী নিবৃত্তের পর দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি হয়তো আপনারা জানেন, ঋতুকালে মেয়েদের কোনো রকম পূজা অর্চনা করা নিষেধ। আর এই 3 দিন যেহেতু মাতার রজস্বলা হিসেবে গণ্য করা হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে। যারা ব্রহ্মচর্য পালন করেন অর্থাৎ ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা রজস্বলা পৃথিবীর ওপর আগুনে রান্না করা কোনো খাবার খান না। বিভিন্ন ফল মূল খেয়ে থাকেন এই 3 দিন।
প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রারম্ভে শুরু হয় এই অম্বুবাচীর প্রবৃত্তি, যা থাকে পরবর্তী 3 দিন পর্যন্ত। এই বছর অর্থাৎ 2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দে অম্বুবাচী শুরু হচ্ছে আগামী 7ই আষাঢ় 22শে জুন রবিবার। আগামী রবিবার দুপুর 2:57 শুরু হবে এই অম্বুবাচীর প্রবৃত্তি, যাকে সৃষ্টি দেবীর অম্বুবাচী যাত্রাও বলা হয়ে থাকে। অর্থাৎ আগামী রবিবার 2:57 থেকে শুরু হবে সৃষ্টি দেবীর অম্বুবাচীর যাত্রা এবং এই অম্বুবাচী থাকছে 10ই আষাঢ় 25শে জুন বুধবার রাত্রে 3:21 পর্যন্ত, যাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। অর্থাৎ এই বছর বর্ষার আগমন ঘটবে আগামী 7ই আষাঢ় 22শে জুন। বন্ধুরা, অম্বুবাচীর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। বলা হয় এই অম্বুবাচীর 3 দিন সর্বপ্রকার মাঙ্গলিক কার্য অর্থাৎ শুভ কাজ যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি বিষয়গুলি থেকে বিরত থাকা উচিত। কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজ এই সময় কখনোই করা যায় না। চতুর্থ দিন থেকে আর কোনো রকম কোনো বাধা থাকে না। এই সময় বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, মা চণ্ডীর মূর্তি কিংবা বাড়িতে যদি মঙ্গল ঘট থাকে তাহলে তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। এই সময় বাড়িতে বিভিন্ন দেবদেবীর পূজা করার সময় মন্ত্র পাঠ করা কখনোই উচিত নয়। কেবলমাত্র ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচী চলাকালীন গুরু পূজা করতে পারেন, তাই গুরু প্রদত্ত মন্ত্র এই সময় আপনারা উচ্চারণ বা জপ করতে পারেন। আপনি যখন কোনো মূর্তিতে এই সময় লাল কাপড় দেবেন তখন এই সময় চলাকালীন ওই মূর্তিতে বা পটে কখনোই স্পর্শ করবেন না। তবে অম্বুবাচী চলাকালীন দেবীর সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক দিন পূজা করা উচিত। এই সময় কাঠের সহযোগে আগুন জ্বালানো বা খোলা আকাশের নিচে এরূপ কার্য করা উচিত নয়। বিধবা বা সিদ্ধ পুরুষেরা এই সময় কোনোরূপ রান্না করা খাবার গ্রহণ করবেন না। এই সময় চলাকালীন নখ বা চুল কাটা একদমই উচিত নয়। বলা হয়ে থাকে এই সময় নতুন বস্ত্র পরিধান করা একদমই উচিত নয়। এই সময় নদীতে বা খোলা জলাশয়ে স্নান করাও একদমই উচিত নয়। এই সময় জমি ক্রয় করা বা বিক্রয় করা নিষিদ্ধ। এই সময় অবিবাহিত মহিলাদের গাছে ফুল তোলাও নিষিদ্ধ করা হয়। বলা হয়ে থাকে এই অম্বুবাচী যারা পালন করে থাকে তাদেরকে ফল দান করা অত্যন্ত শুভ। এই সময় আপনাদের কাছাকাছি কোনো গণেশ মন্দিরে পুজো করে আসাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং অম্বুবাচী নিবৃত্তির পর দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তারপরে দেবী মূর্তিকে ভালো করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরাতে হয়। তারপর আম এবং দুধ নিবেদন করতে হয়। বন্ধুরা, এই সমস্ত কিছুই আচার আচরণের মূল কারণ হলো ধরিত্রীকে মাতা রূপে গণ্য করা। আমরা প্রত্যেকেই ধরিত্রীর সন্তান। তিনি হলেন আদি শক্তির রূপ। তাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আশা করব এই ভিডিওটি থেকে বন্ধুরা আপনারা অনেক তথ্য অম্বুবাচী সম্পর্কে জানতে পেরেছেন। যদি এরপরও আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।